নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। দীর্ঘদিন সুন্দর থাকতে আমরা কে না ভালোবাসি, দীর্ঘদিন সুস্থ থাকতেও আমরা কে না ভালোবাসি, দীর্ঘদিন পেটের সমস্যা ছাড়া বেঁচে থাকতে কে না চায়, দীর্ঘদিন আমার অস্থির কোনো সমস্যা আসবে না, একেবারে চনমনে একটা জীবন হবে, সেই লোভ আমাদের কাদের নেই। তবে শুধুমাত্র চাইলে তো হবে না, পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যেটা চাইছেন সেটা কি আপনার পাওয়ার সত্যি অধিকার রয়েছে? সেই অধিকারটা আপনার তৈরি করতে হবে। কিভাবে আপনি অধিকার তৈরি করবেন, কিভাবে দীর্ঘদিন ধরে ভালো থাকার সিক্রেটটা আপনি জানবেন, সবকিছু আমাদের অনুষ্ঠানের মধ্যে থেকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে এমনকি স্টাফরা পর্যন্ত আপনাকে সঠিক গাইডলাইনটা দিয়ে থাকেন। আর সে কারণেই যারা এনবিপির সঙ্গে নিজেকে যুক্ত রাখে তারা সবসময় ভালো থাকে, তারা সবসময় সুস্থ থাকে। আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক দিন আপনার সামনে নতুন কিছু বার্তা নিয়ে আসে, প্রত্যেক দিন আপনাকে জানায় যে ঠিক কি করলে আপনি অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, আপনার সৌন্দর্যকে ধরে রাখতে পারবেন, ফলে আপনার মনকেও আপনি ভালো রাখতে পারবেন। এবং যখন আপনার শরীর মন ভালো চনমনে, তখন আপনাকে কে হারায়? সবকিছুতে জয় নিশ্চিত অবশ্যই কিন্তু আপনার। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসকের কিন্তু এটাই উদ্দেশ্য যে কলকাতা এবং হাওড়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আনাচে কানাচে, পশ্চিমবঙ্গের বাইরে এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার পৌঁছে যাচ্ছে শুধুমাত্র প্রত্যেককে ভালো রাখার জন্য। আজকেও ভালো থাকার কিছু সিক্রেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনাদের কোনো প্রবলেম থাকলে এবং যে সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন ভুগছেন, কোনো সলিউশন পাচ্ছেন না, এরকম কোনো অভিযোগ থাকলেও কিন্তু অবশ্যই ফোন করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছে এবং তারা অবশ্যই সলিউশন দেবে আপনাকে, আপনার ভালো থাকার বিষয়টি আপনাকে জানান দেবে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং প্রত্যেকটা মুহূর্ত নিজেকে ভালো রাখার সব থেকে বড় উপায় কি বলুন তো? আপনার অস্থিকে মজবুত রাখা। কিভাবে রাখবেন অস্থিকে মজবুত, কিভাবে দীর্ঘদিন পর্যন্ত অস্থির সমস্যাকে অ্যাভয়েড করবেন? অন্যান্যরা বলবে, আপনার বয়সী বন্ধুরা, যে আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, কিন্তু আপনি বলবেন না। কিভাবে এটা সম্ভব? সবটাই আজকে আপনার থেকেই শুনবো। দেখুন, হাড় হচ্ছে আমাদের, কি বলবো, যে আমাদের যে শরীরের একটা স্ট্রাকচার, সেটা প্রথম যে ভিতটা সেটাই হচ্ছে আমাদের হাড়। আমরা যখন একটা দেখবেন নরকঙ্কাল দেখতে পাই কোনো সময় ছবিতে, দেখবেন যে আমাদের যে শরীরের যে গঠনটা সেটা কিন্তু ওটার ওপরে বেস করেই হয়েছে। যেমনি ধরুন একটা বাড়ির যখন আমরা একটা স্ট্রাকচার তৈরি করি, একটা বাড়ি যখন তৈরি করা হয়, প্রথমে কি হয়, সেখানে কিন্তু দেখবেন লোহা দিয়ে আগে একটা খাঁচা মতো তৈরি করা হয়, তার ওপরে সিমেন্ট, বালি, ইট দিয়ে তৈরি করলে সেই পুরো বাড়িটা কিন্তু তৈরি হয়। তেমনি মানুষের শরীরেরও কিন্তু প্রথম যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটা কিন্তু হাড় দিয়ে, অস্থি দিয়ে, এবং বিভিন্ন ধরনের হাড় কিন্তু আছে, ছোট বড় বিভিন্ন আকারের রয়েছে। এই হাড়গুলো যত বেশি মজবুত হবে তাহলে কিন্তু আমার শরীরের স্ট্রাকচারটা তত বেশি ঠিক থাকবে, ধরে রাখতে পারবে। আর তা না হলে যদি আমার এই হাড়ের স্ট্রাকচারটাই যদি কমজোরি হয়ে যায়, তাহলে যখন আমি আমার আস্তে আস্তে যখন কোনো সময় যদি ওজন বেড়ে যায় সেখানে প্রবলেম হবে, যদি আমি ঠিক মতো চলাফেরা না করতে পারি সেখান থেকেও প্রবলেম হবে। এরকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যাবে এই, মানে বিশেষ করে আমি বলবো যে হাড়ের যে ব্যথার সমস্যা সেগুলো কিন্তু চলে আসবে তার থেকেই। তাহলে এই হাড়টাকে আমাদের স্ট্রং কিন্তু ছোটোবেলা থেকেই করা উচিত। সেটা কীভাবে? প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে খাদ্য খাবারের দ্বারা। আমরা যে খাদ্য খাবারের খাবো তার মধ্যে কিন্তু হাড় গঠনের জন্য বা হাড়কে শক্তিশালী করার জন্য যেসব আমাদের ভিটামিনস, মিনারেলস দরকার, সেগুলো যাতে আমাদের খাদ্য খাবারের মধ্যে থাকে। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে ব্যায়াম। আমাদের হাড়ের ওপরেই রয়েছে কিন্তু মাংসপেশি, হাড়ের জয়েন্টগুলোকে ধরে রেখেছে মাংসপেশি, ঠিক আছে? এবার ওই জায়গাগুলোতে
যদি আমার মাংসপেশিরও ক্ষমতা যদি কম থাকে তাহলেও দেখা যাবে কিন্তু যে আমার হাড়ের ওপর চাপ পড়ছে এবং আমার হাড় শক্তি পাচ্ছে না। দেখা যাবে যে হয়তো আমরা কুঁজো হয়ে যাব, মেরুদণ্ডের হাড় বেঁকে যাবে, অথবা চলতে গেলে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা এগুলো হবে। তো এই জন্য এই দুটো জিনিস কিন্তু আমাদের রেগুলার করা উচিত। আরেকটা জিনিস আমি বলছি, দেখবেন একটা ঘোড়াকে দেখবেন আপনার কি হয়, তার কিন্তু পা কিন্তু খুব মোটা না, সরু, কিন্তু তার ক্ষমতা অনেক বেশি। একদম। মানে একটা ঘোড়া এমনও ব্যাপার আছে, ও যদি পেছন দিক থেকে লাথি মেরে দেয়, কারো যদি গায়ে লেগে যায়, সে মানে বড় সড়োভাবে জখম হতে পারে। ঠিক আছে, এতটাই পাওয়ারফুল ওর পাগুলো, কিন্তু দেখতে পাগুলো কিন্তু সরু। কেন? কারণ তার ওখানে হাড়ের জোর আছে এবং তার সাথে যে মাংসপেশির তার ক্ষমতা অনেক বেশি। আমাদের শরীরের মধ্যেও, মানুষের শরীরের মধ্যেও কিন্তু তাই রাখতে হবে যে হাড়ের ক্ষমতা বাড়াতে হবে এবং মাংসপেশির ক্ষমতা বাড়াতে হবে, তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকবো। একদম। তবে আপনার অস্থি বা আপনার মাংসপেশিতে কি সেই জোর রয়েছে? বয়স বাড়ার সাথে সাথে কি আপনি কি বয়সের আগে বুড়িয়ে যাচ্ছেন, আগেই অস্থির সমস্যা চলে আসছে? তাহলে আজকের অনুষ্ঠানের সাথে থাকুন এবং অস্থির সমস্যা থাকলে কি তার সলিউশন সবটা জেনে নিন। কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছো? হ্যাঁ, আমার নাম লাবণী সাহা। কোথা থেকে বলছো লাবণী? আমি বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে। কি প্রবলেম হচ্ছে? আমার মাইগ্রেনের সমস্যা আছে, এটা কি আমার কোনোদিনই ঠিক হবে না? আচ্ছা, কতদিনের সমস্যা গো? 3 বছরের। 3 বছরের মাইগ্রেনের সমস্যা আছে। হ্যাঁ। আর এটা কি যখন আপনি বেশি পরিশ্রম করে ফেলেন তখন কি এটা বেড়ে যায়? না, পরিশ্রম করি বা না করি, মাঝের মধ্যেই আমার এটা হয়। অ্যাটাকটা হয়? সপ্তাহে 2-3 দিন আমার এটা হয়। আচ্ছা, তখন কি এমন রকমের যন্ত্রণা এটা? হ্যাঁ হ্যাঁ, এবং সেখানে কি এমন হয় আপনার যে অন্ধকার খুব তখন ভালো লাগে, লাইট পছন্দ হয় না? হ্যাঁ, একদম একদম। একদম ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ওকে, তবে একটা ভালো প্রশ্ন করলো, এটা কি আমার কোনো দিন ঠিক হবে না? মানে মানুষ কিন্তু এক ছোট্ট মেয়ে, কিন্তু বিরক্তি চলে আসছে ওর মধ্যে। দেখুন, এই যে মাইগ্রেনের সমস্যা, এটা কিন্তু নার্ভের প্রবলেম বা ব্রেনের প্রবলেম বলতে পারেন, যেখান থেকে এই ব্যথাটা ট্রিগার আপ হয়। ঠিক আছে, এবং এটা এতটাই যে আপনি বলছেন, আমি দর্শকদের জন্য বলছি, এটা এতটাই কষ্টকর হয়, মানুষ কিন্তু এটা অসহ্য হয়ে যায়, কেঁদে পর্যন্ত ফেলে এই ব্যথার চোটে। এবং এই ব্যথাটা যখন হয়, একটা সিমটম থাকে, সেটা হচ্ছে কি, তখন মনে হয় যেন অন্ধকারটাই ভাল লাগছে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, লাইট আলো, যে কোনো আলো পছন্দ হয় না, তখন মনে হয় একটা ঘরে অন্ধকারের মধ্যে আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি। এটা যখন আরও মারাত্মকভাবে পেইন হয় মানুষের, তখন কিন্তু দেখা যায় মানুষ বমি পর্যন্ত করে ফেলে, এতটা কষ্ট হয়, এত সিভিয়ার। আর এই অ্যাটাকগুলো কিছুটা আছে একটা প্রবলেম, যেটা হচ্ছে কিছু সাইকোলজিক্যাল এফেক্ট থেকেও হয়, আবার অনেক সময় দেখা যায় যে মানুষ যদি পরিশ্রম করে সেখান থেকেও হয়, অনেকে বেশি টেনশন করে সেখান থেকেই হয়, কারণ ব্রেনটা কিন্তু সব এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে, এর কিন্তু চিকিৎসা রয়েছে আয়ুর্বেদায়, ঘাবড়ানোর কিছু নেই এখানে। সাধারণত যাদের এই মাইগ্রেনের ব্যথাটা ওঠে, তাদেরকে কি করে, ব্যথার ওষুধ দিয়ে ব্যথাটাকে চাপা দিয়ে রাখে, এবং ব্যথাটাকে চাপা দিয়ে যখনই রাখছে, সেই মুহূর্তের জন্য সে রিলিফ পেয়ে যায়। কিন্তু এনার এখন যে কলার ছিলেন, উনি বলছে আমার সপ্তাহে 2 দিনও হয়ে যায়। এবার তখন 2 দিন করে কি হচ্ছে, ব্যথার ওষুধ খেতে হচ্ছে, আলটিমেটলি জিনিসটা তো সারছে না। যখন সারছে না, তাহলে সারা জীবনই কি এইভাবে তাহলে ওষুধ খেয়ে যেতে হবে? না, আয়ুর্বেদ বলছে এটাকে কিন্তু কিওর করা যায়, কমপ্লিটলি কিন্তু এই ব্যাপারটা থেকে কিন্তু আপনাকে সুস্থ করা যাবে। ঘাবড়াবেন না, কারণ আয়ুর্বেদায় 2টো পদ্ধতি আছে, একটা হচ্ছে মেডিসিন, তার সাথে আছে পঞ্চকর্মা। এরকম ধরনের যখন সমস্যা, ক্রিটিক্যাল সমস্যা, সেগুলোতে থেকে কিন্তু ওষুধের পাশাপাশি যখন পঞ্চকর্মা থেরাপিগুলো করানো হয়, দেখা যায় সেই ব্যক্তি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। আপনি এখন একটা হেল্পলাইন নাম্বারে কল করুন, ফেলে রাখবেন না আপনার কষ্টটা। আমি ফিল করতে পারছি, কারণ আমরা কয়েকশো এরকম কিন্তু পেশেন্ট সারা বছরে পাই, যাদের মাইগ্রেনেরই শুধু কিন্তু সমস্যা রয়েছে, তারা কিন্তু রিকভারি করে, সুস্থ হয়ে যায়, এবং কিন্তু এই অ্যাটাকটা আবার ফিরে আসে না। এই যে পিরিয়ডিক্যালি অ্যাটাক হয়, সেটা কিন্তু ফিরে আসে না, তারা সুস্থ জীবনযাপন করতে পারে। আপনিও কিন্তু পারবেন, ঘাবড়ানোর কিছু নেই, একটা হেল্পলাইন নাম্বারে কল করে নিন। একদম। এই যে দীর্ঘদিন মানে 3 বছর টানা মেডিসিন খাচ্ছ, কিন্তু তারপরেও রেজাল্ট পাচ্ছ না, এবং রেজাল্ট কি আমি আর পাবো, এই যে প্রশ্নটা রয়েছে, তার উত্তর কিন্তু এনবিপি। 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে। প্রত্যেককে বলবো, সমস্যা থাক বা না থাক, নাম্বারগুলো কিন্তু মোবাইলে হোক বা কোনো খাতায় হোক, ডায়েরিতে হোক, নোট করে রাখুন। সমস্যা হলে এই নাম্বার দুটো আপনার সব থেকে বড় অস্ত্র হবে। কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম।
কে বলছেন? আমি সপ্তর্ষি পাল কথা বলছি। কোথা থেকে বলছেন সপ্তর্ষি? মেদিনীপুর থেকে বলছি ম্যাডাম, মেদিনীপুর। মেদিনীপুর থেকে। কি প্রবলেম সপ্তর্ষি? প্রবলেম বলতে আমার এখন হাতের চামড়া খুব উঠে যাচ্ছে, মানে হাতের যে তেলো হয় না, হুম হুম হুম। আজ প্রায় 3 মাস ধরে দেখছি হাতের চামড়াগুলো উঠে যাচ্ছে, আবার নতুন চামড়া হয়ে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে। এটা কি কোনো প্রবলেম ম্যাডাম? আচ্ছা আচ্ছা, আপনার হাতের যে চামড়া উঠছে, আপনার কি চুলকোয়, ওই জায়গাগুলো চুলকোয়? না, চুলকোয় না, এমনি এমনি উঠছে চামড়াগুলো। আচ্ছা, আর আপনার স্কিনটা কেমন, বডির স্কিনটা কেমন আছে এখন? বডি স্কিনটা মানে ড্রাই। ড্রাই। আপনার এজ কত? এজ 33। তাড়াতাড়ি, আপনি কোনো সময় সুগার টেস্ট করেছেন? একবার করেছিলাম, সুগার ছিল তখন। তারপরে আর টেস্ট করেননি? না না, তারপরে আর টেস্ট করে না। ডাক্তারবাবু বলেছিলেন একটু কন্ট্রোলে রাখবেন, ঠিক আছে, খুব বেশি ছিল না, মোটামুটি ছিল আর কি। বলছে যদি একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করেন তাহলে আপনার ওটা কিছু হবে না। আপনি কি করেন এখন, কি করেন? এখন আমি একটা জব করি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। দেখুন, এই হাতের এই যে চামড়া ওঠাটা, দেখুন, যেটা সবার হয় না, নর্মালি সবার হয় না, সেটা একটা ব্যতিক্রম। যখনই এরকম কিছু হবে যেটা সবার হয় না কিন্তু আমার হচ্ছে, তার মানে সেখানে কোনো সমস্যা থাকতে পারে। আপনার স্কিনটা ড্রাই, এখানে চান্সেস আছে আপনার সুগারে অলরেডি একবার ধরা পড়েছিল, হয়তো সুগার এখন বেড়েছে, সেটাও হতে পারে। অনেকে যারা দেখা যায় অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল ইনটেক করে, তাদেরও স্কিন ড্রাই হয় অনেকের, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম চামড়া ওঠে। এবার আপনার কোনটা আমি আগে থেকে আপনাকে কনফার্ম করতে পারবো না, আপনার এর জন্য আসতে হবে। আর সবচেয়ে বড় কথা, ডাক্তারবাবু বলেছে ওষুধ খেতে না, আমি তার জন্য ডায়েট মেনটেন করছি, এটা তো ওনার অ্যাডভাইস। কিন্তু আপনি তো জানতে পারছেন না যে আদৌ আপনার সুগারটা বাড়লো কি না, বা আপনি যে ডায়েটটা খেয়েছেন তাতে ঠিক আছেন কি না। আপনার এটা কিন্তু ভুল হয়েছে যে আপনি আর তারপরে কোনো দিন টেস্টটা করেননি। টেস্ট করতে গিয়ে ঘাবড়াবেন না। কোনো কিছু আড়াল করে রাখলেন, আমি দেখতে পেলাম না, এবং সেখান থেকে দেখা গেল সেই জিনিসটা বেড়ে গেল, ভয় পেয়ে এটা করবেন না। কোনো একটা সমস্যা হলে সেটার ইনভেস্টিগেশন খুব দরকার। যখনই আপনার ইনভেস্টিগেশন হবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন, হ্যাঁ আমার এটার কি সমস্যাটা তাহলে বাড়ছে বা ঠিক আছি। এবার কোন টেস্টটা করতে হবে সেটা কমপ্লিটলি অ্যাডভাইস করবে একজন ভালো ডাক্তার। ডাক্তারবাবু আপনাকে যখন ক্লিনিক্যালি দেখবে, আপনাকে সামনাসামনি দেখবে, দেখে উনি কিছু আন্দাজ করবে যে আপনার এই এই হতে পারে, সেটা আপনার সিমটম দেখে উনি জাজ করলো। কনফার্মেশনের জন্য একটা তার সাথে কি করলো, একটা টেস্ট করালো। কোন টেস্টটা করলে একদম পার্টিকুলার আপনার এই রিপোর্টটা ঠিক হবে। যেমনি ধরুন, আপনি ব্লাড সুগার টেস্ট করছেন, সেই দিনের আপনি রিপোর্টটা পাচ্ছেন। অনেক সময় ডাক্তারবাবুরা সেটা বুঝে যায় বলে আর টেস্ট দেয় না, কিন্তু আবার অনেক সময় HbA1c এরকম একটা টেস্টও ব্লাডের জন্য, ব্লাড সুগারের জন্য দেওয়া হয়, সেটা একটা 3 মাসের একটা প্যারামিটার পেয়ে যায়। তাহলে কি হলো, আজকে আপনি খাওয়া দাওয়া একরকম করেছেন, তার সুগারের রিপোর্টটা একরকম আসতে পারে। আবার আগামীকাল আপনি হয়তো কথার কথা একদমই কম খেলেন, উপোস থাকলেন, বা আপনার যেগুলো থেকে সুগার বাড়ে সেগুলো খানই সেই ধরনের খাবার, তাহলে রিপোর্টটা আলাদা আসতে পারে। কোনটাকে আপনি ঠিক ধরবেন? ডাক্তারবাবুরা কেন টেস্ট দেয়, এটা একটা বড় কারণ। অনেকেই ভাবে যে আমাকে কেন টেস্ট দিয়েছে, আমার তো এই প্রবলেমটা হয়নি। কারণ এই যে বিজ্ঞান, একটা রোগের সাথে কিন্তু আরেকটা রোগ রিলেটেড। অনেক সময় আপনার মনে হবে আমার তো সুগারের প্রবলেম, তাহলে খালি সুগারের টেস্ট দেওয়া উচিত। আসলে আমরা কেউ পিরিয়ডিক্যালি কিন্তু টেস্ট করি না, বছরে একটা থরো চেক আপ আমরা 99% লোক করি না। তার জন্যই একটা রোগের চিকিৎসা করতে গিয়ে ডাক্তারবাবুরা সেখান থেকে বের করে আনতে পারে যে আরও কি কি সমস্যা আছে। এবং আয়ুর্বেদ চিকিৎসায় কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে কি, যে পুরো সেই ব্যক্তির চিকিৎসা হয়, একটা সিমটমের না। আপনি ব্যথার জন্য এলেন, শুধু ব্যথার চিকিৎসা হবে না। দেখবেন ব্যথাটার সাথে সাথে আপনি কিন্তু আরও অনেকগুলো কমপ্লিকেশানের নিয়ে হয়তো ভুগছেন। আপনি অটোমেটিক বলে ফেলবেন ডাক্তারবাবুর সামনে, আমার গ্যাস হয়, অম্বল হয়, রাতে ঘুম হয় না, ব্যথার পরে এই প্রবলেম হয়, এরকম দেখবেন অনেক কিছু বলছেন। কাজ বেশি করলে ক্লান্ত হয়ে যায়। এই যে ব্যাপারগুলো যদি সিমটোমেটিক শুধু রিলিফ দেওয়া হয়, তাহলে আপনি ব্যথার জন্য এসছেন, শুধু ব্যথার ওষুধই দিতে হবে। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসায় সেই রকম চিকিৎসা পদ্ধতি নেই। আয়ুর্বেদ হচ্ছে আপনি এলেন, আপনার পুরো ব্যক্তির চিকিৎসা হবে, শারীরিক মানসিক দুটোই, যাতে আপনি কমপ্লিটলি সুস্থ হয়ে যান। একটা রোগের চিকিৎসা করতে এসে দেখবেন সম্পূর্ণভাবে আপনার আরও কিছু রোগ হয়তো লুকিয়ে ছিল, যেগুলো বের হয়ে গেল, এবং আপনি তার থেকেও সুস্থ হলেন এবং সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারলেন। আপনি ফেলে রাখবেন না, হেল্পলাইন নাম্বারে কল করে ইমিডিয়েট দেখিয়ে নিন।
কারণ অনেকের একটা প্রশ্ন থাকে যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এত ভিড় কেন থাকে চেম্বারে। অনেকের এই প্রশ্নটা থাকে যে লোকের একটা দুটো চেম্বার থাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এতগুলো চেম্বার কেন, এতজন ডক্টর কেন? তার কারণ এটা, কারণ এখানে প্রচুর মানুষের বিশ্বাস ভরসা কিন্তু রয়েছে। প্রত্যেকে জানে যে এনবিপিতে এলে আমার সঠিক ট্রিটমেন্টটা হবে, সঠিকভাবে আমি না বলতে পারলেও চিকিৎসকেরা আমার রোগের উৎসকে খুঁজে বের করে দেবে, ফলে আমি ভালো হবই। এবং যারা সত্যি নিজেকে ভালোবাসেন, ভালো রাখতে চান নিজেকে, তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ। ফোন করুন, যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ডাক্তার, আমি আমতলা বলছি। নমস্কার। আমতলা, হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে গেলে সাইকেল চালালে প্রচুর হাতে ব্যথা হয়, গাঁটে ব্যথা হয় খুব। গাঁটে ব্যথা? আপনি সারাদিন কতটা সাইকেল চালান? সারাদিন আমি ধরুন আপনার 2 ঘন্টা। 2 ঘন্টা। আর আপনি যে ওটা কি কোনো হেভি কিছু আপনার কাজ, মানে খুব ভারী কাজ করতে হয় কি আপনার? না ভারী না, এমনি হালকা হালকা করে নর্মাল কোন জায়গায় গেলাম হয়তো, বাজার ফাজার এমনি সাইকেল যাও, কোনো ভারী কাজ না, হালকাই। না, আপনি যে চালালে মানে ঘাটে পা খুব ব্যথা হয়, ঘাট ব্যথা হয়। আচ্ছা, শুধু চালালেই ব্যথা হয়, এমনি সময় হাঁটা চলা করলে হয় না? না, হাঁটাচলা করলে হয় না। আচ্ছা, মেইনলি ব্যথাটা কি কোমরে আছে? কোমরে তো ব্যথা আছে হালকা, কিন্তু এখন তো হচ্ছি হাঁটুতে ব্যথা লাগছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি আপনাকে। দেখুন, দুটো ব্যাপার হয়। একটা হচ্ছে আপনার পরিশ্রম থেকে অনেকের ব্যথা হয়, সেটা একটা টেম্পোরারি ব্যথা, পরিশ্রমে রেস্ট পেলে আবার সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আপনার যেটা হচ্ছে, যখনই আপনি সাইকেল চালাচ্ছেন আপনার গাঁটে বিশেষ করে আপনি যেটা বলতে চাইলেন হাঁটুর যন্ত্রণা, দেখুন ব্যথাটা তখন হবে যখন আপনার হাঁটুতে সমস্যা থাকবে। এই ক্ষেত্রে আপনার হাঁটু, যখন আপনি প্যাডেল করছেন, আপনার শরীরের ওজনটাকে ওভারকাম করে ও কিন্তু প্যাডেলটাকে চাপ দিচ্ছেন, ও শক্তিটা দিচ্ছেন আপনার পায়ের, এবং সাইকেলটা এগিয়ে যাচ্ছে। এবার যখন কি হচ্ছে, যখন আপনি শক্তি দিচ্ছেন, আপনার হাঁটু ঘষা খাচ্ছে, কারণ আপনার যে হাঁটুর মধ্যে একটা ফ্লুইড থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, সেই ফ্লুইডটা কিন্তু নষ্ট হতে শুরু করেছে আপনার। ঠিক আছে, এবার যত বেশি আপনি সাইকেল চালাবেন এই প্রবলেমটা কিন্তু বাড়তে থাকবে। আপনি দিনে 2 ঘন্টা সাইকেল চালান মানে অনেকটা আপনি কিন্তু সাইকেল চালিয়ে ফেলছেন। তার সাথে সাথে কি হচ্ছে, আপনার শরীরে একটা মানে জার্ক হচ্ছে, কারণ সাইকেলের কোনো শক অ্যাবজর্বার থাকে না সাধারণত। ঠিক আছে, তার জন্য কি হয়, যখনই আপনার রাস্তাটা একটু খারাপ হবে আপনার কিন্তু ঝাঁকুনি লাগবে, সেই ঝাঁকুনিতেও কিন্তু হাড়ে একটা ঘর্ষণ হতে পারে, কোমরের হাড়ের ওপরে এই চাপটা আরও বেশি পড়ে। এর জন্য যে কোনো গাড়ি চালান, স্কুটার চালান, আপনি সাইকেল চালান, কোমরের ব্যথা কিন্তু বেশি দিন পর আসা শুরু করে যে কোনো মানুষের, কারণ এই প্রবলেমটা ওই কারণে হয়। আচ্ছা, এবার তাহলে আপনার যদি হাড়গুলো ঘষা খেতে থাকে তাহলে কী হবে, ওখানে ক্ষয় হবে। যেমনি আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে একটা চক দিয়ে লিখলে কি হয়, চকটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়। মানুষের হাড়ের জয়েন্টের ক্ষয়তেও কিন্তু একই ব্যাপার হয়, যে যখনই আপনি ঘষা খাচ্ছে বেশি, হাড়ে ঘষা হচ্ছে, তখন হাড়গুলো ক্ষয় হওয়া শুরু হয়। কেন এই সমস্যাটা হয়েছে, কারণ আপনার হাড় কমজোর হয়ে গেছে। হাড়ের মধ্যে যেই ফ্লুইডটা থাকে বা যেই রসটা থাকে দুটো হাড়ের মাঝখানে, একটা তৈলাক্ত ভাব থাকে, তেল একটা জিনিস থাকে, সেটা আস্তে আস্তে ড্রাই হওয়া শুরু হয়েছে। সেটার অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে আপনার ঠিকমতো খাদ্য খাওয়ার না হলে, অতিরিক্ত আবার হাঁটুর পরিশ্রম করে ফেললে তার থেকেও হতে পারে, কোনো কিছুর সাইড এফেক্ট হিসাবে হতে পারে, আপনার ওজন অতিরিক্ত মাত্রায় বেশি কিন্তু আপনার হাড় দুর্বল, তার থেকেও হতে পারে। এরকম অনেক কিছু কারণ আছে যার থেকে এই প্রবলেমটা হতে পারে। তাহলে কি করবেন, আপনি তো সাইকেল চালানোটা একেবারে বন্ধ করতে পারবেন না, কিন্তু ওটাকে কিছুটা কন্ট্রোল করুন। দ্বিতীয়ত, যতটা পারবেন সিঁড়ি দিয়ে ওঠানামাটা কম করুন, সাইকেল চালানোটা কমিয়ে দিন। তৃতীয়, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যতটা ক্ষয় হয়েছে সেটাকে আপনার আটকাতে হবে যাতে বেড়ে না যায়। এবং যে আপনার যে ওখানে সাইনোভিয়াল ফ্লুইড বললাম, ফ্লুইডটা শুকিয়ে গেছে, ওটা কিভাবে বাড়ানো যায়, এর পদ্ধতি আছে কিন্তু আয়ুর্বেদায় ট্রিটমেন্টে। আয়ুর্বেদায় পঞ্চকর্মা থেরাপি করলে আপনার ওখানে যে তৈলাক্ত ভাবটা বা ওই যে একটা গ্রিসের মতো জিনিস হাড়ের জয়েন্টে থাকে, সেইটা কিন্তু আস্তে 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 ডেভেলপ করানো যায়। দ্বিতীয়ত, যে হাড়টা ক্ষয়ে গেছে আয়ুর্বেদিক মেডিসিনের দ্বারা সেটাকে আস্তে আস্তে কিন্তু কারেকশান করানো যায়, আস্তে আস্তে ঠিক করা যায়।
যখনই ওটা ঠিক হবে দেখবেন আপনার ব্যথাটা আস্তে আস্তে কমে গেছে এবং ক্ষয়টাকে কন্ট্রোল করে ফেলেছেন, আর বাড়তে পারছে না, বরঞ্চ সেটা আস্তে আস্তে কমছে। তখন আপনি কিন্তু আর একটা আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। একদম। যিনি ফোনে আছেন তাকে আমি বলবো একটা মিনিট সময় দিতে, কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন সেটা জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অনেকে জানতে চানও, যেমন আসানসোলে চেম্বার রয়েছে এবং সেখানে কিন্তু থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, খড়গপুরে চেম্বার পাচ্ছেন এবং সেখানে থাকেন ডক্টর এন ভট্টাচার্য, হলদিয়াতে কিন্তু চেম্বার রয়েছেন। যারা মিদনাপুরের দিক থেকে অনুষ্ঠান শুনছেন একটু মনোযোগ সহকারে শুনবেন, হলদিয়ায় থাকেন ডক্টর এ হালদার, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় কিন্তু চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্য কিন্তু অবশ্যই থাকছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় কিন্তু চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্য কিন্তু সময় দিচ্ছেন, এবং বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাংলাদেশে কিন্তু চেম্বার রয়েছে, বাংলাদেশে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। পাশাপাশি নতুন দুটি চেম্বারের কথা একটু জানিয়ে রাখবো। এক তো 11 তারিখ গঙ্গারামপুরে কিন্তু চেম্বার রয়েছে, নতুন চেম্বারের ওপেনিং আপনাদের অনুরোধে এবং অবশ্যই প্রয়োজনীয়তা বুঝে কিন্তু সংস্থার ডিরেক্টর এবং অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা এই সংস্থাটির চিন্তা ভাবনা করেছেন। 11 তারিখের ওপেনিং, প্রথম দিন থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। 18 তারিখ কিন্তু বনগাঁতে নতুন চেম্বারের ওপেনিং এবং সেখানেও প্রথম দিন থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। কলকাতা এবং হাওড়াতে অনেকগুলি চেম্বার রয়েছে। কলকাতায় কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার করে মধ্যমগ্রাম চেম্বারে, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন শিবপুর এবং আপনারা ল্যান্সটাউন চেম্বারে পেয়ে যাচ্ছেন, বুধবার আপনারা কিন্তু বালচিগুড়ি এবং কলকাতার শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার আপনারা কিন্তু আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন, শুক্রবার আপনারা বেলুর চেম্বারে পেয়ে যাচ্ছেন, শনিবার আপনারা খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, রবিবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ল্যান্সটাউন চেম্বারে। এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের জন্য একটু বলে রাখবো যে অন্যান্য যে চিকিৎসকেরা রয়েছেন তাদেরও কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, ডক্টর এ হালদার, ডক্টর এস ঘোষাল, সকলকে কলকাতা এবং হাওড়া চেম্বারে কিন্তু পাচ্ছেন। সবকিছু নিয়ে বিস্তারিতভাবে জানতে 9830235527 এবং 37 এই নাম্বারে ফোন করতে হবে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো হ্যালো, বলুন দিদি ভাই, কোথা থেকে ফোন করছেন? আমি শিয়ালদা থেকে ফোন করছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম, বয়স কত? বয়স 75। 75। কি প্রবলেম হচ্ছে? আমার গল ব্লাডার একটু প্রবলেম আছে। গল ব্লাডার স্টোন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে হয়েছে এটা? ডাক্তারবাবু, আমি 1 বছর আগে আমি হসপিটালে ভর্তি ছিলাম। তা ওখানে সমস্ত কিছু করার পর ওখানে বললো ফোন আছে একটা, কিন্তু ওখান থেকে কোনো অপারেশন করেনি, বলে ওনার শরীরে অনেক কিছু কম আছে, ওনার অপারেশন হবে না। সে আমি 1 বছর ধরে হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি। কিন্তু এখন আমি তারপর ডাক্তারবাবু এখানে আমি শুনলাম যে জবা ফুলের গুঁড়োর কথা শুনলাম, ওটা কোথায় পাওয়া যায় আর ডাক্তারবাবুকে কোথায় দেখা যাবে ডাক্তার শর্মাকে? আচ্ছা, হ্যাঁ, দেখুন আপনি তো আমাদের প্রোগ্রাম দেখতেই থাকেন, আপনি টিভিতে শুনুন, আমি বলছি আপনি তো আমাদের প্রোগ্রাম দেখছেনই। দেখুন, আয়ুর্বেদিক হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে পুরোটাই কিন্তু সেফ। আপনাকে অপারেশনের কথা বলেও অপারেশন করতে পারলেন না, কারণ হচ্ছে আপনার শরীর পারমিট করবে না, হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথাটা, সেখানে কি হবে, আপনার শরীরের একটা অর্গান বাদ চলে যাবে। যখন গল ব্লাডারটা বাদ চলে যাবে, অনেক রকম সমস্যা কিন্তু চলে আসে যাদের গল ব্লাডার অপারেশন হয়ে যায়। এমনকি হাইপার অ্যাসিডিটি হয়, অ্যাসিড খুব মাত্রায় বেড়ে যায়, সেই সময় দেখা গেছে পেশেন্টদের বিভিন্ন ধরনের পেটের ব্যথার সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, সাইড এফেক্টের কারণ আপনার একটা অর্গান নেই অলরেডি। তার জন্যই আপনি ঠিক ডিসিশান নিয়েছেন, আমাদের এমডি স্যারের প্রোগ্রাম দেখেছেন, দেখে এবার আপনাকে বলে দিচ্ছি আপনি কিভাবে কোথায় দেখাতে পারবেন। আর এইটাই কিন্তু আপনার এটা সারবে,
এখানে যে চিকিৎসা আছে তাতে কিন্তু আপনার এটা সারবে। ধৈর্য ধরে আপনি ট্রিটমেন্টটা যদি করেন, ও আপনার কিন্তু এই রোগটা সারবে, কোনো সাইড এফেক্ট নেই। এখানে সবচেয়ে সুবিধের ব্যাপার হচ্ছে যাদের শরীরে বিভিন্ন কমপ্লিকেশান থাকে সেইগুলোতেও কিন্তু ট্রিটমেন্ট করা যায়, কারণ এখানে কোনো সাইড এফেক্ট থাকে না। আপনি স্যারকে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ল্যান্সডাউনেও পেয়ে যাবেন, আপনার কাছাকাছি হচ্ছে শিয়ালদা এবং শোভাবাজারেও হ্যাঁ, যোগাযোগ করতে শোভাবাজারেও পারেন। আপনি যোগাযোগ করতে পারেন। কাইন্ডলি এই হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে যেখানে বুকিং করা যায়, আপনি ওখানে একবার ফোন করুন, সময় কবে ডেট আপনাকে দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, আপনি তাড়াতাড়ি করে যান ওখানে। কারণ দেখুন অনেক দিন অলরেডি হয়ে যাচ্ছে, কারণ এটাকে আস্তে আস্তে করে ছোট করে এনে এটাকে শেষ করে দিতে হবে জিনিসটাকে, স্টোনটাকে, যাতে আপনি আবার নর্মাল লাইফ লিড করতে পারেন। তার জন্য আর দেরি করে লাভ নেই, আপনি হেল্পলাইন নাম্বারটা আবার বলে দেবেন, ওই নাম্বারে কলটা করুন, কলটা করে একটা বুকিং নিয়ে নিন, যে আপনি বলুন যে আমি শিয়ালদা থেকে বলছি, কোনটা কাছে হবে, সেই সুবিধা অনুযায়ী যেটায় আপনার গেলে সুবিধা হবে সেই চেম্বারে এসে দেখিয়ে নিন। একদম। আর অপারেশনের দিকটা দেখুন, অনেকের ইচ্ছে থাকে না সে কারণে অপারেশন করে না, অনেকের শরীর পারমিট করে না সে কারণে অপারেশন করে না। আমাদের এখানে প্রচুর মানুষ ফোন করেন যাদের হয়তো ইচ্ছে ছিল অপারেশন করার, অপারেশন করেছে, গলব্লাডার স্টোন বাদ দিয়ে দিয়েছে, গলব্লাডারও বাদ দিয়ে দিয়েছে, এবং তারপরে আমাদের ফোনে বলে যে পেটের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে, একদম। এতে কি ট্রিটমেন্ট রয়েছে? তো আমাদের এখানে এনবিপিতে বোধহয় খুব ভালো এরকম প্রচুর মানুষের ফিডব্যাক রয়েছে যে যে কোনো স্টোন, গলব্লাডারের স্টোন হোক বা কিডনিতে স্টোন হোক, একেবারে অপারেশন ছাড়া মেডিসিনের মাধ্যমে সেটাকে নষ্ট একদম, করে দেওয়া হ্যাঁ যায়। হ্যাঁ, এখানে কিন্তু আয়ুর্বেদ মতে যে চিকিৎসা হচ্ছে আমাদের, তাতে কিন্তু এটাই হচ্ছে যে উইদাউট সার্জারি কিন্তু মানুষ এই গলব্লাডার স্টোন বা কিডনি স্টোনের থেকে কিন্তু উপকার পাচ্ছে। একদম। আর সে কারণেই আপনাদের বলবো যে ফোন নাম্বারটার কথা বলা হলো 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বার কিন্তু আপনাদের নোট করে রাখতে হবে। এবং এই যে মনের মধ্যে প্রশ্নগুলো আসে যে কি ধরনের টিপস আমার জন্য ফলো করা উচিত, বাড়িতে কি ধরনের খাদ্য খাবার আমাকে খেতে হবে, অপারেশনটা করব নাকি অপারেশনটা করব না, প্রায় 4-5 বছর হয়ে গেল মেডিসিন খাচ্ছি এখনো তো কাজ হচ্ছে না, আরও কি কয়েকটা দিন অপেক্ষা করব নাকি এখন পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে, এই সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি এই নাম্বারে ফোন করেন। কারণ ফোন করলেও কিন্তু আপনাদের মনে যে দ্বিধাদ্বন্দ্বগুলো চলছে সেই প্রশ্নের উত্তরও কিন্তু দিয়ে দেবেন 9830235527 বা 37-এ যারা ফোন রিসিভ করবেন। পাশাপাশি অনেকে বলে থাকেন আমার বাড়ির কাছে কোন চেম্বারটি হবে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু আপনারা পেয়ে যাবেন যখন এই নাম্বারে আপনারা ফোন করবেন। তাই অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার কিন্তু নোট করুন এবং ফোন করুন, কথা বলুন। আজকে আমরা কথা বলছিলাম অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে, আরেকটু অস্থির সমস্যায় বোধহয় আমরা যেতে পারবো, আরেকটু শুনে নি যে অস্থির কি কি ধরনের সমস্যা হচ্ছে। দেখুন আমি একটু খুব শর্টে বলছি যে আমাদের সাধারণত কোন কোন সমস্যাগুলো আমরা সবসময় দেখতে পাই। আমি যদি একদম ঘাড় থেকে শুরু করি, ঘাড়ের যেটা হয় স্পন্ডেলাইসিস হয়, এটা হচ্ছে সবচেয়ে কমন, সার্ভাইকাল স্পন্ডেলোসিস বলা হয়। এটা হলে কি হয় যে আমার ঘাড়ে ব্যথা হবে, এবং সেই ঘাড় আপনি বুঝবেন কিভাবে স্পন্ডেলাইসিস হচ্ছে কিনা, দেখবেন ঘাড়ে ব্যথা থাকবে, অনেক সময় সেখান থেকে হাত দিয়ে ব্যথাটা নাববে, ঠিক আছে, ঘাড় থেকে ব্যথা হবে, ঘাড় থেকে ব্যথাটা হাত দিকে নাববে, যে কোনো দিকে নাবতে পারে, ডান দিক বাঁ দিক যে কোনো দিকে নাবতে পারে, এইটা একটা সমস্যা হয়। এখানে আপনার প্রিকশন কী নেওয়া দরকার, কিভাবে মেনটেন করবেন, একদম পাতলা বালিশে ঘুমোবেন, এবং তার সাথে সাথে কি সামনের দিকে ঝুঁকে বেশি কাজ করবেন না। যারা ধরুন কম্পিউটারে কাজ করেন বা ধরুন যারা অতিরিক্ত মোবাইল ঘাটেন, তাদের জন্য কিন্তু রেস্ট্রিকশন আরও বেশি করতে হবে, যে কি আপনার সামনে নিচে করে মাথা না করে আপনার উঁচু দিকে কিন্তু তুলে নিয়ে করতে হবে আপনার কাজগুলো। এটা গেল। বেশ, আমরা আরো অস্থির অনেকগুলো সমস্যা রয়েছে, আমরা ধীরে সুস্থে মনোযোগ সহকারে প্রত্যেকটি জয়েন্টের বা ছোট ছোট পয়েন্টেরও ব্যথাগুলো নিয়ে আলোচনা শুনবো। কিন্তু এই ব্যথার সমস্যা বা অন্যান্য সমস্যা নিয়ে যারা পৌঁছে গিয়েছেন তারা কেমন আছেন, আদৌ কি তারা ভালো হচ্ছেন, তারা কি ফিডব্যাক দিচ্ছেন, তারা কি বলছেন, তাদের রিপোর্টও বা কি বলছে, সবকিছু তাদের মুখ থেকে শুনে নিই, তারপর আবারও ফিরে আসবো, আবারও আলোচনা শুনবো। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালি প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি, এবার হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা
হাড়টা ওই গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে গিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, তা এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে এই বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 আর মাস এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল, এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, ওই আর কি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, গাঙ্গুলি। ঠিক। नमस्कार, आदाब, सत श्री अकाल, अस्सलाम वालेकुम। मैं हूं आपका दोस्त रजा मुराद। आज मैं आपसे एक बहुत ही इंपॉर्टेंट बात शेयर करना चाहता हूं। कुछ दिनों पहले जब मैं कोलकाता आया था तो मेरे घुटनों में शदीद दर्द महसूस हुआ। जब मैंने इंक्वायरी की इलाज के बारे में, तो मुझे पता चला कि यहां पर एनबीपी, यूनानी एंड आयुर्वेदिक रिसर्च सेंटर है, जहां डॉक्टर शर्मा मरीजों का इलाज करते हैं। मैं डॉक्टर शर्मा से मिला और उनसे मैंने अपना इलाज कराया, और जिसका नतीजा ये हुआ कि घुटनों का दर्द अब कोसों दूर चला गया। मैं बिल्कुल सेहतमंद हूं और अब मुझे घुटनों की कोई तकलीफ नहीं है। तो मैं आप सबको ये रिकमेंड करता हूं कि अगर आप कभी भी इस किस्म की किसी भी तकलीफ में मुब्तला हों, तो आप जरूर एनबीपी, यूनानी एंड आयुर्वेदिक रिसर्च सेंटर जाकर डॉक्टर शर्मा से मुलाकात करें, उनसे अपना इलाज कराएं, तो आपका दर्द आपसे कोसों दूर चला जाएगा और आप बिल्कुल सेहतमंद हो जाएंगे। जय हिंद। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি যোগাযোগ করবেন আপনার সমস্যা নিয়ে, আর আপনি সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারবেন না, এটা তো কখনো হতে পারে না। কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে শুধুমাত্র একজন চিকিৎসকের পরামর্শে তো আপনি ভালো হন না, ভালো হন একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে। রয়েছে অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, যেটা বাজারে সচরাচর আপনি কিন্তু অন্য কোথাও খুঁজে পাবেন না। তার পাশাপাশি রয়েছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, রয়েছে কী ধরনের আপনার যোগা বা প্রাণায়াম করা উচিত তার অ্যাডভাইস, কী ধরনের খাদ্য খাবার আপনাকে খাওয়া উচিত তার অ্যাডভাইস, এই সব কিছুর মধ্যে থেকে আপনাকে ভালো কিন্তু হতেই হবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কিন্তু মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। আরও একবার ডক্টর ভাদুরীকে স্বাগত জানাবো। আর যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছিলেন সেটা শুনবো। হ্যাঁ, আমরা যেটা ব্যথার ব্যাপারগুলো বলছি না, সার্ভাইকাল স্পন্ডোলোসিসের কথা বললাম, তারপরে চলে আসুন কোমরে। এবার কোমরে হয় কি, কোমরের যে মানে ব্যথাটা হয় সেটা 2-3টে কারণ থাকে। একটা হচ্ছে যদি কারো ওজন খুব বেশি থাকে, তাহলে কি হয়, ওজনটার চাপ পড়ে কোমরে। এবার দেখবেন অনেকের ভুঁড়ি আছে, যখনই ভুঁড়ি থাকে মানুষের কি হয়, যে মেরুদণ্ডের হাড়টার যে শেপটা থাকে সেটা কিন্তু আরও ভেতর দিকে ঢুকে যায়। কোমরের দেখবেন যারা মোটা বা ভুঁড়ি রয়েছে তাদের কিন্তু যদি আপনি কোমরে হাত দেন, দেখবেন হাড়টা কিন্তু ভেতর দিকে ঢুকে গেছে আরও, ঠিক আছে। সেখানে কি হচ্ছে, হাড়ের শেপটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সেখানে ব্যথার সৃষ্টি হয়, এটা একটা কারণ। আবার অনেক সময় কি হয়, যে বিভিন্ন কারণে ধরুন ওখানে ক্ষয় হয়ে গেছে, হাড়টা ক্ষয় হয়ে গেছে, যখনই ক্ষয় হচ্ছে তো সেখান দিয়ে নার্ভগুলো যাচ্ছে, ব্লাড ভেসেল যাচ্ছে, রক্ত চলাচল বাধা পাচ্ছে, নার্ভের ওপরে চাপ পড়ছে, হয়ে কোমরে তো ব্যথা হবেই, তার সাথে সাথে সেই নার্ভগুলো যেই পায়ের পেছন দিক দিয়ে গেছে সেদিক দিয়েও কিন্তু ব্যথা হবে। অনেকের থায়ের মধ্যে ব্যথা হয়,
ও বলে যে আমার কোমর থেকে ব্যথাটা হিপ থেকে নেমে যাচ্ছে যেন পায়ের নিচের দিকে, এই কমপ্লেনটা করে। ওটা আরেকটা প্রবলেম, স্পন্ডাইলোসিস থেকে হয়। অনেক সময় দেখা যায় ওটা সায়াটিক নার্ভের ওপর যায়, সায়াটিকা বলে বলা হয়। তারপরে আসছি ধরুন আমাদের কোমরে, হাঁটুতে। একদম, আমরা হাঁটুর ব্যথাতে আলোচনায় ফিরবো। তবে কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি সুমন আতর বলছিলাম, কোথা থেকে? পাঁশকুড়া। পাঁশকুড়া, বলুন কি প্রবলেম হচ্ছে? সমস্যা বলতে চুল পড়ছে। বয়স কত? হ্যালো, বয়স কত? 32। 32 বছর। চুল পড়ছে, কতদিন ধরে পড়ছে? হয়ে গেল 6-7 মাস ধরে চুল পড়ছে। আপনি কি স্মোক করেন, সিগারেট টিগারেট খান? না না সিগারেট খান। রাতে ঘুম হয় ঠিক মতো? না, ঘুমটা ঠিক মতন হয় না। আচ্ছা, আর মানসিক চাপ কি খুব বেশি রয়েছে আপনার? একটু রয়েছে। একটু রয়েছে। আর খাদ্য খাবারের ধরনটা কেমন, হজম টজম ঠিক মতো হয়? হজমটা ঠিক মতন হতে যায় না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, 2-3টে ব্যাপার রয়েছে। একটা হচ্ছে চুলের যে পুষ্টি দরকার সেটা আমরা কোত্থেকে পাবো? খাদ্য খাবার থেকে পাবো। এবার যদি আমার খাদ্য খাবার ঠিকমতো হজম না হয়, তার মানে আমার শরীর থেকে পুষ্টিটাও বেরিয়ে যাচ্ছে, তাহলে সেখানে ঘাটতি পড়ছে পুষ্টির। তাহলে আমরা যে খাদ্য খাবার থেকে পুষ্টি পাবো সেটা ঠিকমতো আমার চুলের গোড়াতে যাচ্ছে না। এবার যখন যাবে না তাহলে কিন্তু চুল পড়ার চান্সেস আছে। কারণ আমরা মানুষও যখন খেতে না পাই ঠিক মতো, তাহলে কি হয়? আমরা দুর্বল হয়ে যাই, উইক হয়ে যাই। অনেক মানুষ না খেতে পায় মারাও যেতে পারে, এরকমও তো হয়। চুলের ক্ষেত্রেও কিন্তু তেমনটাই। চুলের যদি সে ঠিক পুষ্টি না পায়, ও কিন্তু ওর বয়স হওয়ার আগেই কিন্তু পড়ে যাবে। কারণ সারা জীবনে চুল 18 থেকে 20 বার জন্মায় একটা চুল। এবার তার যদি কোনো গন্ডগোল থাকে বা কোনো অসুখ বিসুখ থাকে চুলের, তাহলে কিন্তু ও তাড়াতাড়ি করে পড়বে, এবং তাড়াতাড়ি পড়তে পড়তে সেই চুলটা 18-20 বার পড়ে শেষ হয়ে যাবে বুড়ো হয়ে যাওয়ার আগেই। বুঝতে পারছেন আমি কি বলছি? তখন কিন্তু মানুষের টাকটা চলে আসে। আপনার এটা হয় না। তারপরে ধরুন আপনার মানসিক চাপ আছে, যেটা আজকাল বেশিরভাগ মানুষেরই আছে, যার যত বেশি তত বেশি সমস্যা হয়। সেখান থেকে কি হয়, আপনার হরমোনটা চেঞ্জ হয়। এবার যেটা মানসিক চাপের থেকে স্ট্রেস হরমোন যেটা বেড়ে যায়, সেটাও কিন্তু সারা শরীরকেই ক্ষতি করে। চুলের ওপরও কিন্তু বিশাল প্রভাব পড়ে তার, চুল, স্কিন, এগুলোর ওপর। তৃতীয়টা কি হচ্ছে, আপনার ঘুম হচ্ছে না, শরীর রেস্ট পাচ্ছে না, এবং আমাদের যে যত ক্ষয়ক্ষতি হয় সারা দিনে, সেটা গিয়ে কিন্তু ঠিক হয় রাত্রিবেলা। যত রিপেয়ারের কাজ হয়, বডি যখন নিজেকে রিপেয়ার করে, সেটা রাত্রিবেলা করে। এবার আপনার যদি খুব মানে গাঢ় ঘুম না হয় বা সাউন্ড স্লিপ না হয়, তাহলে দেখা যাচ্ছে আপনি অল্প আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে, বারে বারে উঠছেন ঘুম থেকে রাত্রিবেলা, জেগে যাচ্ছেন, তার মানে আপনার ঠিকভাবে ঘুমটা হচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু চুল পড়তে পারে। আর অনেক সময় দেখা যায় অনেক অন্য রোগের সাইড এফেক্ট হিসাবে, মানে ধরুন থাইরয়েডের সমস্যা আছে, সেখান থেকে চুল পড়তে পারে, সুগার আছে, সেখান থেকে চুল পড়তে পারে। এরকম অনেকগুলো কারণ আছে। যেহেতু আপনার এই হয়তো ট্রিটমেন্ট করেছেন বা কিছু লাগিয়েছেন, তাও রেজাল্ট পাননি, কিন্তু এটা আয়ুর্বেদায় কিন্তু এর চিকিৎসা আছে। দেখবেন আপনি আমাদের এখানে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে প্রথমে কি হবে, আপনার চুল পড়া, অতিরিক্ত চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। তখন একটা চুল নর্মালি একটা মানুষের যেমন পড়া উচিত সেভাবে পড়বে, আবার সেখান থেকে নতুন করে গজাবে। দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা হবে, যেখানে চুলের গোড়াগুলো বেঁচে থাকবে সেখান থেকে কিন্তু নতুন চুল আবার আসা শুরু করবে। তাহলে কি হবে, আপনার সময়ের আগে বা বুড়ো হয়ে যাবার আগে সব চুল পড়ে যাবে না, বা আপনার টাকটা আসবে না। তার জন্য দেরি করবেন না। কেন বলছি? তাড়াতাড়ি দেখাতে হবে। চুলের গোড়া যত দিন যায়, যদি তার মধ্যে গন্ডগোল থাকে, তার মধ্যে যদি কোনো মানে অসুখ বিসুখের সমস্যা থাকে, তাহলে দেখা যাবে গোড়াগুলো নষ্ট হয়ে যায় দিনের পর দিন। মানে আজকে যা আছে 10 দিন পরে তাই থাকবে না, 1 মাস পরে আরও খারাপ হয়ে যাবে, এরকম হতে থাকে। তাই এইটা ফেলে রাখবেন না, কারণ গোড়া শেষ হয়ে গেলে চুল কিন্তু উঠবে না। এবার কিভাবে বুঝবেন? ওটা ডাক্তারবাবুরাই বুঝতে পারে যে এখান থেকে চুল গজাবে কি গজাবে না। একবার আসুন, এসে আমাদের এনবিপি আয়ুর্বেদাতে এসে দেখান। দেখানোর পর ডাক্তারবাবুরা আপনাকে প্রপারলি গাইড করবে কি করলে আপনার চুলটা আবার ঠিক হবে, চুল পড়া কন্ট্রোল হবে এবং নতুন করে চুল হবে। একদম। এবং আপনারা বোধহয় এখন এটা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু স্কিন এবং হেয়ার নিয়ে এখন নতুন কিছু ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। নতুন কিছু প্রোডাক্ট আপনাদের জন্য আনা হয়েছে, যেগুলো কিন্তু ভীষণ রকম আপনাকে কাজ দেবে। কারণ এটা কিন্তু ডক্টরদের তৈরি, ডাক্তার বাবুদের তৈরি প্রোডাক্ট। এটা সাধারণ মার্কেটের কোনো প্রোডাক্ট নয়, কেমিক্যাল বেস কোনো প্রোডাক্ট নয়। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি শ্যামবাজার থেকে বলছি।
বয়স কত? আমার বয়স 23 বছর। কি প্রবলেম? আমি ওয়েট লুজ করার টিপ চাইছিলাম। ওয়েট লুজ করার, কমানোর না বাড়ানোর? কমানোর ওয়েট লস। আচ্ছা, এখন ওয়েট কত? আছে 60 59 60 আছে। 69 59 60 আছে। হাইট কত? হাইট আছে 5 আচ্ছা, আর আপনার ফুড হ্যাবিট কি? তো খাই। ফাস্ট ফুড খাচ্ছেন। আর আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে? না না না। পিসিওডির কোনো সমস্যা আছে? কিছু পিসিওডি পিসিওডি মানে? ওটাও জানি না। কত বয়স? 23 বছর বয়স বললে তো? হ্যাঁ হ্যাঁ 23 আচ্ছা, বছর। পিরিয়ডসটা ঠিক হয় তো? হ্যাঁ না ওটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমি শোনো বলছি। তুমি। দেখুন, এই ওজনটা সাধারণত আজকাল যে টিভিতে বা কি বলে সোশ্যাল মিডিয়াতে অনেক 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 ডায়েট চার্ট আছে, এইটা করুন এই হয়ে যাবে, এইটা খেলে এই হয়ে যাবে, ওগুলোতে অনেকের হয়তো কাজ হয়, কিন্তু সেগুলো হচ্ছে টেম্পোরারি। আপনি কিছুদিন করবেন, অল্প একটু কিছু রেজাল্ট পাবেন, মনে হবে বা আমার তো ভালো হচ্ছে, কিন্তু তার 2 মাস পরেই দেখবেন আবার আগের জায়গায় চলে গেছেন। এটা কেন হয়? আসলে ওজন যে বেড়ে যায় এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। মেটাবলিক ডিসঅর্ডার মানে হচ্ছে, মেটাবলিজমটা কি? মেটাবলিজম হচ্ছে আমরা যে খাদ্য খাবার খাই সেটার মধ্যে যে মানে মানে এনার্জি তৈরি হয়, ঠিক আছে, এবং এনার্জিটা কত তাড়াতাড়ি ওটা বার্ন আউট হয়, এই যে এই প্রসেসটা, এটাকে বলা হয় মেটাবলিজম। আমরা এই যে পদ্ধতিটা মেটাবলিজম বলছি, যাদের মেটাবলিক রেটটা কম থাকবে তাদের কিন্তু দেখা যাবে বিভিন্ন ধরনের সমস্যা আসে। তার মধ্যে একটা হচ্ছে ওজন বেড়ে যাওয়া, ঠিক আছে। তো আমার যদি ভেতরে যদি এই মেটাবলিক রেটটাকে আমি ঠিক না করতে পারি, চিকিৎসা না করাই, তাহলে দেখা যাবে আমার ডাক্তারবাবুদের কাছে বা ওই রুটিন মেপে যে খাদ্য খাবার হয়তো 6 মাস করতে হবে, আবার 2 মাস ভালো থাকবো, আবার 6 মাস করতে হবে, 2 মাস ভালো থাকবো, এইভাবে। কিন্তু আমি যদি এটা সারিয়ে নিতে পারি, আপনি যদি এটাকে ঠিক করিয়ে নিতে পারেন ডাক্তারবাবুকে দেখিয়ে, তাহলে কিন্তু দেখা যাবে এটা একটা পার্মানেন্ট সলিউশন আছে। এই মেটাবলিক ডিসঅর্ডারের থেকেই কিন্তু সুগারের প্রবলেমটাও আসে। সুগারের প্রবলেম থাকলে কিন্তু দেখা যায় যে আমাদের ওজনও বৃদ্ধি পায়। এরকম একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড, ঠিক আছে। তাই জন্য এখানে কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ খুব প্রয়োজন। তাই বলবো আমাদের এখানে এনবিপিতে আসুন। এখানে পঞ্চকর্মা থেরাপি আছে, যেখানে বডিকে ডিটক্স করা হয়। পঞ্চকর্মা থেরাপির দ্বারা মেটাবলিক রেটটাকে বাড়ানো যায়। মেডিসিন আছে যেগুলোর কোনো সাইড এফেক্ট নেই। এমনি অনেক মেডিসিন পাওয়া যায় ওষুধের দোকানে, কিনে খেয়ে নিলেও কিন্তু তার বিশাল সাইড এফেক্ট আছে। অনেক মেডিসিন আছে যেগুলো অলরেডি তো ব্যান, তবু হয়তো ওষুধের দোকানে বিক্রি করছে। কিন্তু আমাদের এখানে যেই ওষুধগুলো দেয়া হয় সেটা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন, এবং তার কোনো নেগেটিভ এফেক্ট নেই। আপনারা তাই জন্যই বলবো যে দেরি না করে চলে আসবেন। আপনার এই প্রবলেমটা কিন্তু আপনার হাইট অনুযায়ী মোটামুটি আপনার 6-7 কেজি মিনিমাম ওজন কমাতে হবে। তবে যদি আপনাকে সামনাসামনি দেখা যায়, বডি অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে আপনার ফ্যাটটা কত আছে। যদি ফ্যাট বেশি থাকে তাহলে ওজনটা প্রথমে আরও কমাতে হবে। কমানোর পর এইবার যাতে আপনার ফ্যাট না বেড়ে যায় কিন্তু আপনার সঠিক ওজনে আপনি ফিরে যেতে পারেন, তার জন্য চিকিৎসা আছে। পুরোটাই একসাথে হবে, এবং তারপরে দেখবেন আপনি একটা হেলদি লাইফস্টাইল, যেটা বলে না হেলদি, অনেকে ভাবে মোটা হওয়া মানে হেলদি, একেবারেই না। মোটা যত যে বেশি সে তত বেশি আনহেলদি। যাদের মাসেল ভলিউম ভালো থাকে তারা হেলদি থাকে, ঠিক আছে। তার জন্য এই পুরো মানে প্রসিডিওরটা করবে হচ্ছে ডাক্তারের সুপারভিশনে হবে। কোনো সাইড এফেক্ট নেই, কোনো টেনশন নেই, কোনো অপারেশনের ব্যাপার নেই। আসুন এখানে ট্রিটমেন্ট করান এবং আপনার ওজন কমিয়ে নিন। একদম। আর এই সব কিছুর জন্য কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। শুধুমাত্র টিভির অনুষ্ঠান দেখছি, শুধুমাত্র ডাক্তারবাবুদের অ্যাডভাইস শুনছি আর মনে হচ্ছে বাড়িতে বসে বসে আমার সমস্যার সমাধান হয়ে যাবে, তা কিন্তু একদম নয়। মোটা হয়ে যাওয়া মানে শুধুমাত্র দেখতে বাজে লাগছে, আমরা সেটাই মনে করি, পছন্দের পোশাকগুলো আমার আঁটছে না শরীরে, তা কিন্তু নয়। এই মোটা হয়ে যাওয়া আপনার হাজার একটা সমস্যাকে কিন্তু নিমন্ত্রণ পাঠায়। তাই মোটা হওয়া কিছুতেই যাবে না। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে, আমার হাই প্রেসারের প্রবলেম আছে,
হুম। তো আমি যখন ওষুধ খাই তখন আমার প্রেসার মানে ঠিক থাকে, মানে মেনটেন থাকে, কিন্তু যখনই ওষুধটা বন্ধ করে দিই তখনই আবার প্রেসার হাই হয়ে যায়। কিন্তু আচ্ছা, আমি চাইছি যে মানে ওষুধটা না খেয়ে, মানে একটা লিমিটেড টাইম ওষুধ খেয়ে তারপরে যাতে আমার প্রেসারটা নরমালি থাকে। আপনার আচ্ছা। বয়সটা একটু বলে দিন ডাক্তারবাবুকে। 35। আপনার কি 35 সুগার বা অন্য কিছু আছে? না, আমার আর কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হুম। দেখুন, ও প্রেশার বাড়াটা মানে কি, ব্লাড প্রেশার, এটাকে বলে রক্তের চাপ। ওটা বেড়ে যাওয়া মানে কি, আমাদের সারা শরীরে কিন্তু রক্তনালী আছে, যেগুলো আর্টারিজ, ভেন্স বলা হয়, ঠিক আছে, যার ভেতর দিয়ে কিন্তু আমাদের রক্তগুলো পাস করে। রক্তর কাজ কি, ও একটা ট্রান্সপোর্টের কাজ করে। বাসের কাজ কি, একটা বাস একজন প্যাসেঞ্জারকে তুললো এক জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে পৌঁছে দিল। রক্তও কিন্তু তাই করে। আমাদের যে বিভিন্ন ধরনের মানে পুষ্টি, সে কিন্তু এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রাভেল করিয়ে নিয়ে যায়। আর যেমনি খারাপ জিনিসগুলো, সেগুলোও কিন্তু এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রাভেল করিয়ে নিয়ে যায়, ঠিক আছে। ওটা একটা চ্যানেলের কাজ করে। এবার তার তো একটা মাপ আছে। ধরুন একটা রক্তনালীর যে মাপ, ওটা একটা পাইপের মতো। ধরুন পাইপটা একটা, তার ওই ছিদ্রটা, যে পাইপটা, গোল পাইপটা, তার একটা মাপ আছে। এবার শরীরটা এমনভাবেই তৈরি যে পাইপের মাপটা যদি ঠিক থাকে তাহলে আমার রক্তটা ঠিকভাবে চলাচল করবে, প্রেশারটা তখন নর্মাল থাকবে। কারণ ওই যে রক্তর যে পাইপটা, তার মধ্যে রক্তর যে চাপটা লাগবে, একটা জিনিস পাস করলে তো ধাক্কা মারে তার ভেতর দিয়ে, জলও যদি পাইপ দিয়ে পাস করে একটা ধাক্কা লাগে, আপনি দেখবেন। সেম জিনিস যখন ওটা পাস করছে তখন যে ধাক্কাটা লাগছে সেটা নর্মাল, ঠিক আছে। একটা আমরা স্ট্যান্ডার্ড শুনতে পাই সবসময় যে একজন অ্যাডাল্টের 120/80 প্রেশার আছে, বা খুব ভালো আছে, এরকম একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে। যখন সেই নালীটার ভেতরে বিভিন্ন ধরনের জিনিস গিয়ে আটকায়, কিভাবে আটকায়, যদি আমার রক্তের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস তৈরি হয়, নোংরা বলতে পারি, নোংরা, যেমনি একটা দেখবেন জলেরও কিছু নোংরা কিন্তু জলের পাইপে জমে যায়, তার জন্য বছরে 1-2 বছর 2 বছর 3 বছর পর পর ওটা আবার চেঞ্জ করতে হয়, পাম্প করে নোংরাটা বের করে দিতে হয়, পাইপ পরিষ্কার করাতে হয় লোক ডেকে, এগুলো তো হয়। শরীরের ভেতরেও কিন্তু ওরকম নোংরা জন্মে, পলি পড়ে। পলি পড়লে কি হলো, যে রক্তনালীর ওটা গোল জায়গাটা সরু হয়ে যায়। এইবার কি করে, কিছু মেডিসিন আছে, সেটা কি করে, এই যে রক্তর যে চাপটাকে, সেটাকে কিভাবে কমায়, হয়তো দেখা যাবে রক্তর ফ্লোটাই কমিয়ে দিচ্ছে। মানে হার্ট তো পাম্প করে, হার্টটা পাম্প করলে কি হয়, ইনস্ট্যান্ট ও একটা ধাক্কা মারে ব্লাডটা সারা শরীরে চলে যায়, আবার সারা শরীর থেকে হার্টে যায়। এটা একটা হার্টের কাজ হচ্ছে পাম্প করা, আর কিছু না, হার্ট পাম্প করে ব্লাডটাকে, ঠিক আছে। এইবারে ও স্লোলি পাম্প করে, তাহলে কি হলো, ওই নালীর মধ্যে চাপটা কম পড়লো, কিন্তু নোংরা কিন্তু জমেই আছে। সেটা কোলেস্ট্রলই সাধারণত হয়, অনেক সময় যাদের সুগার আছে সেখান থেকেও ওইখানে নোংরাটা জমা হয়, তার মধ্যে গিয়ে আরও কোলেস্ট্রলগুলো জমা হচ্ছে। এইভাবে একটা মানে কি মানে কাজ হয় আর কি, সমস্যাগুলো তৈরি হয়। এইবার এটা কিন্তু ঠিক হলো না, সারলো না। যখনই আপনি ওষুধ খাচ্ছেন, ভালো থাকছেন, ওষুধ না খেলেই গন্ডগোল, আপনি এই খাবার রেস্ট্রিক্ট করতে হবে, না হলে ওটা আবার বেড়ে যাবে, এই খাবার রেস্ট্রিক্ট করতে, সব কিছু। আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কি হবে, আপনার যে ওই নালীটা রয়েছে, ওই নালীটার থেকে আস্তে আস্তে নোংরাগুলো পার্মানেন্টলি পরিষ্কার করা যাবে। তখন কি হবে, যেভাবে আমরা জন্মেছি তখন যেমন ছিল পাইপটা, সেরকম থাকবে পাইপটা। পাইপটা যদি ঠিক থাকে, তখন হার্ট যখন পাম্প করবে নর্মালি, তখন আমাদের ফ্লোটা কিন্তু নর্মালভাবে হবে, এবং তাতে আমাদের ব্লাড প্রেশারটা ঠিক থাকবে। একজন বয়স্ক মানুষ তার বয়স আন্দাজে যেমন থাকার কথা তেমনই থাকবে। তার জন্যই আয়ুর্বেদ চিকিৎসার দরকার আছে। আপনার যেটা আছে ব্লাড প্রেশারের সমস্যা, এটা কিন্তু ঠিক হবে, কিওরেবল। আয়ুর্বেদের মতে কিন্তু এটাকে ঠিক করা যায়। তার জন্যই আপনি যখন চাইছেন এটাকে ঠিক করতে, আমাদের এখানে আসুন, ট্রিটমেন্ট করুন, তাহলে এটা আস্তে আস্তে কিন্তু আপনি নর্মাল হতে পারবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে চট করে একটু কথা বলে নেব। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি সহেলি বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন সহেলি? হ্যাঁ, আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। আচ্ছা, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে মানে আমি না মানে স্কিনে উপর ভ্যাক্স করেছিলাম, তো কেমিক্যাল ইউজ করে ভ্যাক্স করেছিলাম। তারপর না প্রচন্ড পরিমাণে র্যাশেস হয়ে গেছে, লাল লাল হয়ে একদম সারা গায়ে র্যাশেস ভর্তি হয়ে গেছে, হাতে পায়ে।
ওহো। আচ্ছা, আপনি কিছু মেখেছিলেন তারপর থেকেই সেটা হয়েছে, তাই তো? আমি কেমিক্যাল ইউজ করে মানে ভ্যাকসিন করেছি। ভ্যাকসিন ও ব্যবহার আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আপনি প্রথমবার করলেন না আগেও করেছেন? না আগে না, এই ফার্স্ট টাইম করেছি। তো ফার্স্ট টাইমে এরকম গায়ে সারা পায়ে আর হাতে র্যাশেস হয়ে গেছে, লাল 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 র্যাশেস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি নমস্কার। হ্যাঁ আমি বলে দিচ্ছি। দেখুন কি হয়, আমাদের লোমকূপগুলো, ওগুলোর মধ্যে কি হয়, আমাদের যে লোম থাকে, এবার ওই ওয়্যাক্সিং করলে বা থ্রেডিং করলে বা আরও যে পদ্ধতিগুলো আছে ইনস্ট্যান্ট, যেগুলোতে আপনি দেখতে পাচ্ছেন রেজাল্ট, ওগুলো করলে কি হয়, ওই গোড়ায় টান পড়ে। যখনই গোড়ায় টান পড়ে তখন ওখানে কিন্তু যে কোনো, আমি অন্যভাবে বোঝালে বুঝবেন, ধরুন আমরা যখন কোথাও একটা আঘাত পাই যখন, একটা ধরুন লাঠি দিয়ে কেউ একটা পায়ের মধ্যে মারলো, সেই জায়গাটা কি হয়, ফুলে ওঠে, লাল হয়ে যায়, গরম হয়, ব্যথাও থাকে। এগুলো হচ্ছে আমার বডির একটা মেকানিজম, যাতে আমার ওটা কন্ট্রোল করে আর কি, ব্যথাটার যে আঘাতটা সারা শরীরে ছড়িয়ে না পড়ে, তার জন্য ওই জায়গায় একটা জায়গায় ধরে রাখার জন্য এটা বডির একটা প্রোটেক্টিভ মেকানিজম, প্রোটেক্ট করার চেষ্টা করে বডি নিজে, তার জন্য ওই ব্যাপারটা তৈরি হয়, ঠিক আছে? এখানেও যে আপনার গোড়ার ওপরে যে টান পড়ছে, সেটার থেকে বাঁচার জন্য এক একজনের স্কিন একটু বেশি সেনসিটিভ হয়, এক একজনের তাই জন্য রিয়াকশানটা বেশি হয়, অনেকের কম সেনসিটিভ হয়, তার রিয়াকশানটা কম হবে। এখান থেকে তার জন্য কিন্তু আপনার ওই দেখবেন লোমকূপের জায়গাগুলোতেই কিন্তু আপনার র্যাশগুলো দেখা গেছে। এবার যদি এটা সাবসাইড সাথে সাথে না করলো, তাহলে সেখানে আরও অনেক কিছু সমস্যা থাকতে পারে। অনেকের অ্যালার্জিক রিয়াকশান হয় বেশি। অ্যালার্জিক রিয়াকশান হলে কী হবে, অ্যালার্জিটা যদি যার বেশি আছে শরীরের মধ্যে, তার কিন্তু দেখা যাবে এই ধরনের র্যাশ, লাল হয়ে যাওয়া, চুলকোনো, এই ব্যাপারগুলো কিন্তু তার শরীরে বেশি দেখা যাবে, যেটা হয়তো আরও দুজনের একই জিনিস যদি ওয়্যাক্সিং হয়েছে হয়তো হবে না। তো এটাকে কিন্তু ঠিক করতে হবে, কারণ এখন শুধু এই ওয়্যাক্সিং বলে না, তার ছাড়াও যদি আপনার অন্য কোনো সমস্যা আছে স্কিনে, বুঝবেন যে ওটা অ্যালার্জি থেকেই হয়তো আপনার হচ্ছে। এর ট্রিটমেন্ট কিন্তু আমাদের আছে, আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট হচ্ছে। অ্যালার্জির খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে, স্কিনের ভালো ট্রিটমেন্ট হচ্ছে, যার ফলে এটাকে কিন্তু আপনি সারিয়ে তুলতে পারবেন। দ্বিতীয়ত আর একটু বলে যাই যে আমাদের এখানে আরও কিছু পদ্ধতি শুরু হতে চলেছে, যেখানে পার্মানেন্ট হেয়ার রিমুভাল বলা হয়। পার্মানেন্ট হেয়ার রিমুভাল, আপনার মাসে মাসে গিয়ে ওয়্যাক্সিং করার দরকার নেই, পার্মানেন্টলি আপনি হেয়ারটাকে রিমুভ করতে পারবেন। কিভাবে? ওটাকে রিডাকশান করা বলে। হেয়ার রিডাকশান মানে প্রত্যেক কিন্তু ব্যক্তির শরীরে লোম আছে, কারো ওটা বোঝা যায়, কারোটা বোঝা যায় না, কিন্তু লোম, যেহেতু আমরা স্তন্যপ্রায়ী প্রাণী, আমাদের সবার শরীরে লোমটা থাকতেই হবে, এটা হচ্ছে নিয়ম, একটা আমাদের ক্যারেক্টার, ঠিক আছে? তো সেগুলোকে পার্মানেন্টলি রিডাকশান করলে কি হবে, আরও 5 জনের যেমনি দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, মহিলাদের যাদের এটা বেশি আছে, সেটা যদি সে কমিয়ে নেয় থেরাপির মাধ্যমে, তাহলে সেটা কিন্তু তারটাও ওরকম নর্মাল হয়ে যাবে। এই থেরাপিটা কিন্তু আমাদের এনবিপিতে খুব শীঘ্রই চালু হতে চলেছে। তার জন্যই বলবো যে ওইভাবে না করে, টেম্পোরারি কিছু না করে, পার্মানেন্ট একটা সলিউশন নিন, এবং তার পাশাপাশি ইন্টারনাল যা প্রবলেম আছে, কেন আপনার হেয়ার গ্রোথটা এত বেশি, সেটার জন্য কিছু কারণ থাকতে পারে, ঠিক আছে? সেগুলোও কিন্তু কারেকশান হয়ে যাবে এই আয়ুর্বেদার মাধ্যমে। তো সেই সব কিছু নিয়ে আপনি বলবো একবার আসুন। আপনার যে এখন যে অ্যালার্জির কন্ডিশনটা আছে, একটাই করবেন, ওখানে আর বেশি ঘাটাঘাটি করবেন না, যে কোনো হট করে মলম লাগিয়ে দেবেন না, ওষুধ খেয়ে নেবেন না, কারণ ওগুলো সবগুলোই টেম্পোরারি। আপনি আসুন, ডাক্তারবাবুদের অ্যাডভাইস নিন, ওনারা যেভাবে প্রেসক্রিপশন করছে সেইভাবে চলুন, দেখবেন উইদাউট সাইড এফেক্টে আপনার কিন্তু এই র্যাশ বা অ্যালার্জির টেন্ডেন্সি সবগুলোই কিন্তু ঠিক হবে। একদম। আরও একবার বলবো যে একটু জানিয়ে রাখবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন। একটু যারা আসানসোলের দিক থেকে অনুষ্ঠান শুনছেন, তারা মাথায় রাখবেন যে ডক্টর বি শর্মাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় কিন্তু চেম্বার রয়েছে, এবং বাঁকুড়া দিক থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বোলপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে।
আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে থাকছেন ডক্টর এস ঘোষাল, দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া 11ই আগস্ট কিন্তু নতুন চেম্বারের ওপেনিং গঙ্গারামপুরে যাদের যোগাযোগ করার সুবিধার, এতদিন হয়তো অন্য কোনো চেম্বারে যেতে হচ্ছিল, তাদের জন্য বলবো যে গঙ্গারামপুরে 11ই আগস্ট কিন্তু ওপেনিং, এবং 18ই আগস্ট কিন্তু বনগাঁ আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ চেম্বার হতে চলেছে আমাদের বনগাঁ চেম্বারটি। তো বনগাঁতেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, এবং দুটি চেম্বারেই প্রথম দিন উপস্থিত থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। কলকাতা এবং হাওড়াতেও কিন্তু অনেকগুলি চেম্বার রয়েছে, যেমন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে সোমবার করে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, মঙ্গলবার ল্যান্সটাউনের পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শিবপুরে, বুধবার দিন পাচ্ছেন আপনারা বাল্টিগুড়ি এবং কলকাতার শোভাবাজারে, বৃহস্পতিবার রামতলায়, শুক্রবার বেলুর, শনিবার খিদিরপুর, রবিবার ল্যান্সটাউন চেম্বারে কিন্তু পাচ্ছেন। অন্যান্য চিকিৎসকদেরও কিন্তু কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা শুক্রবার করে পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? অভিজিৎ নন্দী বলছি। কোথা থেকে বলছেন? অভিজিৎ নন্দী, বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? অবশ্যই চুল উঠে যাচ্ছে প্রচন্ড পরিমাণে। বয়স কত? বয়স 32। 32। আচ্ছা, আপনি কোনো কি সিগারেট স্মোক করেন? করা শেষ হলো কখনো। আচ্ছা, আর এমনি আপনার হজমের কোনো সমস্যা আছে? এই সমস্যাটা রয়েছে, মানে খাওয়া দাওয়া কোনো হজম হতে চায় না। কারণ দুপুরে গেলে সন্ধ্যাবেলাতে কিছু খাচ্ছি না, তো আবার রাত থেকে খাচ্ছি। অ্যাসিডিটি বেশি হয় কি? সেটাও আছে। আর ঘুম কেমন হয়? রাত হয়ে যায় ঘুমোতে। না মানে সাউন্ড স্লিপ হয়, মানে একদম সাউন্ড স্লিপই মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। দেখুন, পেট একটা আমাদের কিন্তু বড় জায়গা, ঠিক আছে? আমরা শরীরের মধ্যে যা ঢোকাই, মানে প্রবেশ করাই, সেটা আমাদের মুখ দিয়েই যায় সাধারণভাবে। আমরা খাবার খাচ্ছি তার মাধ্যমে। এবার সেখানে যদি গন্ডগোলের সৃষ্টি হয়, তার এফেক্ট কিন্তু আমাদের সারা শরীরে হয়। এক একটা অর্গানের প্রবলেম এক এক রকম হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যদি পেটের সমস্যা যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেটা যদি আমরা ঠিক না করতে পারি পেটটাকে, তাহলে আমাদের কিন্তু একটা না একটা রোগের সৃষ্টি হবেই। তার মধ্যে এই চুলের সমস্যাটা একটা দেখতে হয় যে লিভার ফাংশন ঠিক আছে কিনা, সেটা লিভার ফাংশন টেস্ট আছে, LFT বলে একটা টেস্ট হয়, সেটা দিয়ে দেখতে হয় যে লিভারের ক্ষমতা ঠিক আছে কিনা, বা লিভারে কোনো সমস্যা হচ্ছে কিনা। কেন আমার হজমটা ঠিক হচ্ছে না, কেন আমি খাচ্ছি হালকা খাবার খাচ্ছি তাও যেন আমার পটিটা কোনো সময় একদম পাতলা হচ্ছে, আবার কোনো সময় দেখছি কনস্টিপেশন হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? অল্প কিছু খেলেও যেন মনে হচ্ছে গলা জ্বালা করছে, বুক জ্বালা করছে। কোনটা খাবো, কিভাবে খাবো, আদৌ আমার কি এই রোগটা সারবে? যাদের মধ্যে এরকম প্রশ্ন আছে, পেটের রোগ কিন্তু বিশাল বড় একটা মানে বড় সমস্যা। সেটাকে যদি আপনি ঠিক না করতে পারেন, কোনো রোগ কিন্তু আপনি সারাতে পারবেন না। কারণ আয়ুর্বেদ মতে বলে যে আমাদের কিন্তু আমা বলে একটা, মানে যেটা আম বলি আর কি আমরা সাধারণভাবে, সেটা কিন্তু সৃষ্টি হয় পেটের থেকেই, এবং সেটা পেটের থেকে সৃষ্টি হয় পেটেও গন্ডগোল করবে, এবং সেটা রক্তের মাধ্যমে বা চ্যানেলের মাধ্যম বলতে পারেন, ওগুলো এক একটাকে চ্যানেল বলা হয়, সেই রুট দিয়ে যেখানে যেখানে যাবে, যেখানে গিয়ে ওটা বাধা পাবে, সেখানেই কিন্তু সমস্যা করবে। সেটা লিভারে হতে পারে, হার্টে হতে পারে, প্যানক্রিয়াসে হতে পারে, হাড়ের জয়েন্টে হতে পারে। যখন যেখানে গিয়েও মানে আটকে যাবে, সেখানেই সেই সমস্যাটাও কিন্তু তৈরি করবে। তার জন্যই এটাকে সারানোর জন্য কিন্তু শুধু একমাত্র আয়ুর্বেদ চিকিৎসাই রয়েছে, যেটার দ্বারা কিন্তু এই পেটের সমস্যা সারানো যেতে পারে। পেটের সমস্যা যখনই আপনার থাকবে না, এবং দেখা যাচ্ছে আপনি খুব ঠিকমতো খাবার খাচ্ছেন, সঠিকভাবে আপনার ঘুমটা হচ্ছে, তখন দেখবেন চুলের প্রবলেমটা এমনিই ঠিক হয়ে গেছে। তাই আসুন, এখানে চুলের প্রবলেম হোক, স্কিনের প্রবলেম হোক, বা শরীরের যে কোনো রোগের সমস্যা হোক, তার সমাধান কিন্তু আমাদের NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে রয়েছে। আপনার কাছাকাছি কোথায় আমরা যাচ্ছি সেটা একটু হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। কারণ এতটাই এখানে চাপ থাকে পেশেন্টের, হয়তো আপনি শেষ মুহূর্তে বুকিং করতে চাইলে সেইবারের জন্য আর পাবেন না।
তার জন্যই বলবো প্রথম থেকেই আগে বুকিং করে নিন, হেল্পলাইন নাম্বারে একটা কল করুন। অবশ্যই, যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে আমাদের এই চ্যানেলের এই অনুষ্ঠানের দিকে নজর কিন্তু রাখতে হবে এবং পাশাপাশি যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। সকলকে ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকেও নমস্কার।